টর্চ না, ফ্ল্যাশ ফ্ল্যাশ অন করে দেন তাহলে। মুখে বলবেন তো মুখে বললে সমস্যা কি? চার নম্বর থেকে শুরু করি। ফার্মাকোলজি 4 নম্বর। কোন কোন মাধ্যমে ওষুধ এবং ইঞ্জেকশন প্রশ্নটা হচ্ছে কোন কোন মাধ্যমে মানবদেহের মধ্যে ঔষধ প্রবেশ করানো আর ইঞ্জেকশনের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে। তাহলে কোন কোন মাধ্যমে, তার মানে একটা ওষুধ আমরা মানবদেহে প্রয়োগ করব, এটা কি কি ফর্মুলাতে পাওয়া যায়? দেখবেন বাজারে একই ওষুধ একাধিক ফর্মুলাতে পাওয়া যায়, আর কিছু ওষুধ আছে শুধু ওই ফর্মুলাতেই পাওয়া যায়, আর কোনো ফর্মুলায় পাওয়া যায় না। আগে আমরা রুটগুলো চিন্তা করি, কোন কোন রুটে ওষুধ দেওয়া যায় শরীরে প্রবেশ করাতে। উদ্দেশ্য হচ্ছে, মেইন উদ্দেশ্য হচ্ছে এটাকে রক্তে নিতে হবে। স্বাভাবিকভাবে যেটা হয়, কিছু আছে লোকালি যেটা রক্তে না গেলেও চলে, আর ম্যাক্সিমাম ওষুধের কার্যকারিতা হয় হচ্ছে রক্তে যাওয়ার পর। এখন রক্তে আমরা কীভাবে পাঠাতে পারি? মেইনলি দুইভাবে পাঠাতে পারি। একটা হচ্ছে সরাসরি রক্তে দিয়ে দিতে পারি, যেটা আমরা শিরা বা ধমনীতে দিতে পারি, এক। আর 2 নম্বর হচ্ছে গিয়া এমন কোথাও দিব, ধরেন খেতে দিব অথবা সাপোজিটরি দিব, যেখান থেকে ওষুধটা গলে হজম করে আমরা যেমন খাবার রক্তে নিয়ে যাই, ঠিক সেরকমভাবে ওষুধটাও ওরকম রক্তে মিশে যাবে। আমাদের যেমন খাওয়ার পরে খাবার পাকস্থলী বা ক্ষুদ্রান্ত থেকে রক্তে অ্যাবজর্ব হয়, ঠিক সেই রকম ওষুধটাও ওখান থেকে রক্তে অ্যাবজর্ব হয়ে যাবে। এই দুইভাবে আমরা রক্তে ওষুধ পাঠাতে পারি, ঠিক আছে? তো সেইভাবে মেইন আমরা যেগুলো প্রয়োগ করি, 1 নম্বর এটা হচ্ছে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, মানে আমি যদি ইংরেজিতে বলি রুট। অথবা ঔষধ প্রয়োগের রাস্তা সময়, কোন কোন রাস্তায় ওষুধ মানবদেহে প্রবেশ করা হবে। সব থেকে কমন, এটা আপনারা জানেন, সব থেকে কমন রাস্তা কোনটা? মুখ। মুখের মাধ্যমে, মুখের মাধ্যমে মানে মুখে খাওয়ার মাধ্যমে। এইটা আবার 2 রকম আছে, ট্যাবলেট, আরো কিছু ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ। ট্যাবলেট, ক্যাপসুল এবং লিকুইড, সিরাপ বা সাসপেনশন বা যাই বলে, মুখের মাধ্যমে আমরা খেয়ে এটাকে নিতে পারি। 2 নম্বর যেটা বলা আছে অনান্ত্রিক। অনান্ত্রিক কথাটা কঠিন মনে হতে পারে। সরাসরি রক্তে, এই 2 নম্বর যেটা বলেছে অনান্ত্রিক পথ। অনান্ত্রিক মানে মুখে না, মুখে দিলে তো অন্ত্রে যাবে, এটা বাদে, তাহলে মুখে না, সেটা কি সরাসরি মুখে না, তো আরো হতে পারে, এই জন্য আমি সরাসরি রক্তে দিলাম। 3 নম্বর বায়ুপথে বা দুইটা দিক ওষুধ ওই রাস্তায় দিতে হবে, আমি বলে দিচ্ছি, একই কাজ করবে না, কারণ সবার তো আর একই জিনিস থাকবে না, তো পুরুষদের চাইলেও দনিপথে দিতে পারবে না। ফুসফুসে,
এটা হচ্ছে ইনহেল, শ্বাসনালীর মাধ্যমে। ফুসফুসে মানে শ্বাসনালীর মাধ্যমে, এটা হচ্ছে ফুসফুসে যাবে সরাসরি। ঠিক আছে, তাহলে আমরা মেইন কয়টা পথ পেলাম? চারটা। মুখে খাওয়া, রক্তে যাওয়া সরাসরি, বায়ুপথ অথবা জনিপথ এবং শ্বাসনালী। ঠিক আছে, কিন্তু মনে রাখবেন আলটিমেটলি সমস্ত ওষুধ কিছু লোকাল অয়েন্টমেন্ট ছাড়া ম্যাক্সিমাম ওষুধ কোথায় যে পৌঁছায়? রক্তে। আলটিমেট টার্গেট কোথায়? পায়ুতে দিলে আর পাকস্থলীতে কি করেছে? আলটিমেট উদ্দেশ্য কোথায় পাঠানো? কিছু আছে, কিছু লোকাল অয়েন্টমেন্ট আছে, মলম আছে, লোকাল ড্রপ আছে, এইগুলো বাদে, এগুলো লোকাল ওষুধ বলে, লোকাল ড্রাগস বলে। লোকাল ড্রাগস বাদে ম্যাক্সিমাম ড্রাগস কোথায় কাজ করবে? রক্তে যেয়ে কাজ করবে। এই যে যতগুলো পদ বললাম আলটিমেট এরা কোথায় যাবে? রক্তে। ঠিক আছে, এটা কিন্তু প্রয়োগের রাস্তা সমান। আর কিছু আছে শরীরের ভিতরে দেওয়া লাগবে না, যেমন ব্যথা মলম লাগাই না, তারপরে আপনার ওই যে চুলকানির জায়গায় মলম লাগাই না, এই জিনিসগুলো কিন্তু অনেক সময় রক্তে নাও মিশতে পারে। ঠিক আছে, এই কিছু জিনিস বাদে এগুলো কিভাবে কাজ করে? এইগুলোর রাস্তা হচ্ছে গিয়ে চর্ম বা সুপারফিশিয়াল। এটা কিন্তু আমি কিন্তু বলছি মানব দেহের ওষুধ প্রয়োগ মানে ভিতরে ঢুকানোর রাস্তা, বাইরেরটা কিন্তু আমার আলোচ্য বিষয় না। হ্যাঁ, এটা হচ্ছে প্রয়োগ, আমি ভিতরে দিব, কিভাবে দিব এইটা। আর বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে লোকাল। সেটা বলতে চান সেটা হচ্ছে গিয়ে লোকাল। কি বলবে এটাকে? লোকালে বাংলা কি হবে? স্থানীয়। স্থানীয় ভালো বাংলাটা আসলে হচ্ছে না, এটা দেওয়া যায় বহির বহির্কর্ণ বহির্দেশ। শরীরের বহির্দেশে স্থানীয়। এগুলো হচ্ছে মলম টাইপের। ঠিক আছে, মলম টাইপের। বা ওই যে মনে করেন আমরা কোনো জায়গায় কাটার আগে হেক্সিসল বা প্রবিস্তার ঘষে নেই না, মানে এটা জীবাণু মুক্ত করার, সেটাও তো ওষুধ। সেইটা আমরা এইভাবে আমরা ইউজ করতে পারি, এটা শরীরের ভিতরে যাবে। তাহলে মুখের মাধ্যমে আমরা কি কি দেই বলেন? নাম বলে ফেলেন। অথবা সাসপেনশন অথবা পাউডার, যেগুলো গুলিয়ে সাসপেনশন বানাতে হয়, এই টাইপের জিনিস। সরাসরি রক্তে দিয়ে আমরা কি ইনজেকশন, সরাসরি রক্তে দিই ইনজেকশন। বায়ুপথে যেটা দেওয়া হয় সেটাকে বলা হয় সাপোজিটরি। আর জনিপথে যেটা হতে সেটাকে বলা হয় পেশারি। দুটো চেহারা মোটামুটি একই রকম। সাপোজিটরি দিব আমরা বায়ুপথে, আর পেশারি দেওয়া হয় জনিপথে। শ্বাসনালীর মাধ্যমে যেটা দেওয়া হয় এটাকে বলা হয় ইনহেলেশন। কি বলা হয়? ইনহেলেশন। শ্বাসের সাথে নিয়ে ইনহেলেশন। ঠিক আছে, এটা হলো ইনহেল। ইনহেল ড্রাগস। ইনহেল সেটা নেবুলাইজেশন হতে পারে, ইনহেলার হতে পারে। ঠিক আছে, সাপোজিটরি পরে কি পেশারি, পেশারি PESSARY। অয়েন্টমেন্ট বা ক্রিম দিয়ে আমরা স্থানীয় হাতে বা কোনো জায়গায় যদি লাগাই চুলের কি দিব? অয়েন্টমেন্ট বা ক্রিম। এইটা বলার উদ্দেশ্য কি বা এটা জানলে সুবিধা কি? ধরেন আপনি একটা ওষুধ দেখলেন গায়ে লেখা ইনজেকশন, তখন আপনি বুঝতে পারবেন এটা আপনার ইনজেকশন দিয়ে দিতে হবে, এটা খাওয়াই দিতে পারবেন না, বা এটা পায়ুপথে দিতে পারবেন, এটা কিন্তু বুঝতে হবে যে এইটা আমি কোথায় দিতে পারবো, শিরায় বা রক্তে দিতে পারবো, শিরাটা মাংসে মানে রক্ত নালী এরকম। সাপোজিটরি যেটার গায়ে লেখা থাকে সেটা বুঝতে হবে, এটা আমি পায়ুপথে দিব। পেশারি যেটার গায়ে লেখা থাকে সেটা বুঝতে হবে, যেটা অয়েন্টমেন্ট বা ক্রিম
বলা হয় এটা কোটা দিবেন, খেতে দিবেন। হ্যাঁ কিছু কিছু হ্যাঁ যেমন ক্যান্ডিডিয়াসিসে আমরা সাধারণত ব্যবহার করি কিটোকোনাজল বা ফ্লুকোনাজলের মলম পাওয়া যায়, যেমন ওরাল ক্যান্ডিডেট জিহ্বায় ঘার জন্য আমরা ব্যবহার করি জেলোরা বা মাইক্রোরাল জেল, সেগুলো কিন্তু এই টাইপের অয়েন্টমেন্ট বা ক্রিম টাইপের। সেটা কোথায় দিতে হয়? জিহ্বায় দিতে। এটাও কিন্তু লোকাল, কিন্তু এটা আসলে কিন্তু খাওয়ার দিই, মুখের মাধ্যমে যে খাবো তা না, এটা যে গিলে খাওয়ার জিনিস, এটা লাগিয়ে রাখবো, মুখে লাগালে আলটিমেটলি এটা গিলেই ফেলা। কিন্তু এটাও কিন্তু কি করতে হবে, আমার যখন এইগুলো দেখা দেবে তখন বুঝতে হবে এটা কোথাও কি করতে হবে, লাগাতে হবে, কোথাও একটা লাগাতে হবে, এটা খাওয়ার জিনিস এটা ঠিক হবে। তাহলে নামগুলো জানলে যখন একটা ওষুধের নামের আগে আমরা দেখে নিব এটা কি, তখন বুঝতে হবে যে প্রয়োগ কোথায় করতে হবে, সেটা জন্য আমরা বুঝতে পারি। ঠিক আছে, ইনহেল, ইনহেল মানে শ্বাসের সাথে নেওয়া। এখন শ্বাসের সাথে কিভাবে নেওয়া যায়? একটা তো যে দোকানে মেশিন পাওয়া যায় দেখতে, নেবুলাইজেশন গ্যাস নেওয়া, আরেকটা কি চাপ দেয়। পেশেন্টটা দুটো দুটোই কোথায় আমাদের ওইটা দিক কিংবা এই লাইটটা বন্ধ, এইটা দিক কিংবা নেবুলাইজেশন দিক, আলটিমেট যাচ্ছে কোথায়? শ্বাসনালী। এখানে বলা হচ্ছে ফুসফুসে, ফুসফুসে ওষুধ প্রয়োগ। ফুসফুসে যাবে কি দিয়ে? শ্বাসনালীতে যদি না যায় তাহলে কি ফুসফুসে যাবে? যাবে। এই জন্য শ্বাসনালীর মাধ্যমে আমরা কি করতে পারি, এই কয়টা পথে আমরা ওষুধ ব্যবহার করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে আমার ওষুধ প্রয়োগের মাধ্যম সময় বা স্থান সময়, কোথায় কোথায় আমরা ওষুধ দিতে পারি। এখন এর পরে যেটা আছে সেটা হচ্ছে ইনজেকশনের ব্যাপারে আলাদা বলা আছে। 2 নম্বর কোশ্চেনে মানে 2 নম্বর পার্টে দেখেন যে ইনজেকশনের কোথায় কোথায় দেওয়া, ইনজেকশনের সুবিধা অসুবিধা। ইনজেকশন কোথায় দেয়? ইনজেকশনের আবার বিভিন্ন রকমের মাধ্যম আছে। ইনজেকশন দেওয়ার সুবিধা মানে ইনজেকশন দেওয়ার উদ্দেশ্য কি? ইনজেকশন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা সরাসরি কোথায় দিতে হবে? রক্তে মিশতে হবে, এই উদ্দেশ্যেই দেওয়া। বলে আলাদা জিনিস বলো বাংলায় এখন দেখ ইনজেকশনের কত রকম ভ্যারাইটি আছে। এখানে 6 রকমের কথা বলা আছে। প্রথম হচ্ছে ইন্ট্রাডার্মাল, সাবকিউটেনিয়াস, ইন্ট্রামাসকুলার, ইন্ট্রাভেনাস, ইন্ট্রাআর্টেরিয়াল, ইন্ট্রাথিকাল। এটা হচ্ছে আস্তে আস্তে দেখে ইন্ট্রাডার্মাল। ইন্ট্রাডার্মাল মানে হচ্ছে একদম ত্বকের ভিতরে, ত্বকের ভিতরে। ইন্ট্রা মানে ভিতরে। আমাদের চামড়া আছে, চামড়ার কয়টা স্তর জানেন? 5টা। তার নিচে হচ্ছে সাবকিউটেনিয়াস টিস্যু, তার নিচে হচ্ছে মাসেল মানে মাংসপেশি কাভার, তার নিচে মাসেল। এই আমি কয়টা লেয়ার দেখাই দিলাম। হ্যাঁ, এইগুলো লেয়ার। প্রথমে স্কিনের লেয়ার কয়টা? 5টা। তার নিচে সাবকিউটেনিয়াস লেয়ার, তার নিচে হচ্ছে মাংসপেশির কাভারিং মানে আবরণ, তার নিচে মাংসপেশি। তাহলে ভাবগুলো বোঝা গেল? ভিতর বাইরে থেকে ভিতরে প্রথমে চামড়া, চামড়ার নিচে অথবা সাবকিউটেনিয়াস টিস্যু বলা, তার নিচে হলো মাংসপেশি। বোঝা গেল? প্রথমে ত্বক, ত্বকের নিচে অধত্বক, অধত্বক মানে ত্বকের নিচের অংশ, তারপরে হচ্ছে মাংসপেশি। তাহলে আপনি যখন সুচ ঢুকাবেন, যত ভিতরে ঢুকাবেন তত এখানে আসবে, যত উপরে দিবেন তত এগুলো উপরে থাকবে। তাহলে কোনটা কোথায় দিতে দেখেন। 1 নম্বর ইনজেকশন আছে ইন্ট্রাডার্মাল, চামড়ার নিচে, চামড়ার নিচে না, চামড়ার ভিতরে। ইন্ট্রা মানে ভিতরে, চামড়ার ভিতরে দিতে। ঠিক আছে, কিছু আছে কি দিতে হয়? চামড়ার ভিতরে দিতে। ঠিক আছে, কিছু আছে সাবকিউটেনিয়াস দিতে। ঠিক আছে, কিছু আছে ইন্ট্রামাসকুলার। ঠিক আছে, এইরকম। তাহলে যে ওষুধগুলো ইন্ট্রাডার্মাল, কিছু ভ্যাকসিন আছে স্যার। ইনসুলিন আমরা দিচ্ছি, আমরা ইনসুলিন সাবকিউটেনিয়াস। এই পাঁচটা বরং এর থেকেও কম। আপনারা ধরছেন যে সাবকিউটেনিয়াস টিস্যু চলে আসে, খুব ভালো। হ্যাঁ, এই জন্য মনে রাখবেন যখন ইন্ট্রাডার্মাল ইনজেকশনের কথা বলা হয় তখন
আমরা কখনো সিরিঞ্জটা সোজাসুজি ঢুকাই না। সোজাসুজি ঢুকালেই ও এত পাতলা, আপনি বলেন চামড়া তো পাতলা, ও কোথায় চলে যায়? এখানে এখানে চলে যায় একটু ঢুকালে। এই জন্য ইন্টারনাল ইনজেকশন যেগুলো আছে বাজারে দেখবেন, সেগুলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঢুকাতে। অ্যাঙ্গেলে ঢুকালে হবে কি, এখান থেকে ঢুকালে ও যতই ঢুকান এই ভিতরে যায়, তাতে এখান থেকে ঢুকান চলে আসছে। এই জন্য ইন্টারনাল ইনজেকশন অ্যাঙ্গেল করে ঢুকাতে হবে। ইন্টারনাল ইনজেকশন কি করতে হবে? অ্যাঙ্গেল করে ঢুকাতে হবে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে কি হবে? চামড়ার ভিতরেই থাকবে, ভিতরটা পাকা করে দিল, চামড়ার ভিতরে থাকবে। আর সাবকিউটেনিয়াস যেমন ইনসুলিন সিরিঞ্জ দেখবে, সিরিঞ্জের মাথাটা ছোট বড় লাগে, 5 থেকে 30 সিরিঞ্জের মাথা দেখবে এত বড়। আর ইনসুলিন সিরিঞ্জের মাথাটা হচ্ছে এত। কি হয় ইনসুলিন দেওয়ার নিয়ম জানেন? কেউ দেখছেন বা দিচ্ছেন? হ্যাঁ ইনসুলিন কিভাবে দিতে হবে? স্যার চামড়া উঁচু করে দিতে হবে। উদ্দেশ্য কি? মানে চামড়ার তলে মানে উদ্দেশ্য হচ্ছে কি, আর চামড়াকে মাংস থেকে আলাদা করে দেওয়া। এভাবে রাখলে মাংস কাছাকাছি চলে আসে। এইভাবে ধরলে হয় কি, মাংস থেকে ছাড়াই আসলো না, মাংস নিচে রয়ে গেল, আমি শুধু চামড়াটা টেনে তুললাম। এরপরে সিরিঞ্জ কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিবেন? 45 ডিগ্রি। চামড়া তুলে নেওয়ার পরে কয় ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া যাবে? কারণ কি, আপনার এখন যদি আপনি 90 ডিগ্রি দেন, আপনার মাংস কি আসছে না, যতই দেন আপনার শেষ হবে কোথায়? সাবকিউটেনিয়াস টিস্যুতে। আবার দেওয়ার উদ্দেশ্য কোথায়? সাবকিউটেনিয়াস দেওয়ার উদ্দেশ্য। আর লম্বা লম্বি দেওয়ার কারণে ও কিন্তু চামড়া বের করে অদতকে আমার যেখানে দেওয়ার ওখানে চলে যাবে। ঠিক আছে, এখানে আর আঁকা বাঁকা করার দরকার নেই, কিন্তু তার আগে কি করে দিতে হবে? চামড়াটা মাংস থেকে পেশি থেকে আলাদা না করে এভাবে ঢোকায় দেন, তাহলে মাংস বেরিয়ে যাবে। আর তখন মাংস দেব বলতেছি একটা একটা করে আসি। এটা যে কোনো জায়গায় দেওয়া যায়। সাধারণত আমরা পামাস সারফেস, তার মানে ফ্লেক্সার সারফেস, যেখানে চুল কম, এইসব জায়গায় দেওয়া পছন্দ করি। কেউ পেটে, ইনসুলিন স্যার ইনসুলিন কেউ এই হাতের এই জায়গাতে দেয়, ঠিক আছে, যে জায়গা লোম কম, এইসব জায়গায় আমরা ইনসুলিন দেওয়াটা পছন্দ করি। এসব জায়গাটা লোম কম, এখানে লোম কিন্তু কম না, লোম কম থাকে ফ্লেক্সার সারফেস, ঠিক আছে। পেটের চামড়ায় মানুষ পেটে পছন্দ করে, কারণ পেটে দেওয়ার সুবিধা কেন জানেন? হাতে যদি এক হাত দিয়ে চেপে দেন আর এক হাত বন্ধ থাকে, পেটে দিলে হয় কি, এক হাত দিয়ে চেপে ধরা যায়, আরেক হাত দিয়ে ইনজেকশন রোগী নিজেই নিতে পারে। আরেকটা দিলে হয় কি, আপনার একজন টেনে ধরতে হবে, আরেকজনের দিতে হবে, কারণ আপনি যখন এক হাত দিয়ে চেপে ইনজেকশন কি করে দেবেন? আপনার হাতটা বন্ধ। এই জন্য পেটের চামড়ায় দিলে সুবিধা হচ্ছে রোগী নিজেই চেপে ধরতে পারে, নিজেই ইনজেকশনটা দিতে পারে। রোগী 3 বেলা দিতে হয়, এটা বারবার আপনি একটা হেল্পিং হ্যান্ড পাবেন এমন তো নাও হতে পারে। এই জন্য পেটের চামড়াটা সেফ, ঠিক আছে। আবার বছরের পর বছর ইনসুলিন দেওয়া যায়, দিতে দিতে অনেক সময় পেটে ব্যথা হয়ে যায়, তখন তারা সাইড চেঞ্জ করে দেয়, এটা রোগীর সুবিধা হতে চাই, ঠিক আছে। আর এইসব জায়গায় না দেওয়ার কারণ হচ্ছে এইসব জায়গায় চামড়াটা একটু পুরো ইনসুলিন সিরিঞ্জের মিডিলটা খুব ছোট, এখানে বারবার ঢোকালে মিডিলটা নষ্ট বা ভেঙে যেতে পারে। এই জন্য আমরা পাতলা চামড়া এটা দেওয়া, ঠিক আছে। এইটা গেল সাবকিউটেনিয়াস। তাহলে ইন্টারডার্মাল দিব বাঁকা করে, সাবকিউটেনিয়াস চামড়া উঁচু করে নিচে। আরেকটা সাবকিউটেনিয়াস ইনজেকশন দেওয়া হয়, এই এনক্সাপিরিন, হার্ট অ্যাটাকের রোগীদের দেওয়া হয়, নাভির চারপাশে চামড়ার নিচে। এরপর হচ্ছে ইন্ট্রামাসকুলার। ইন্ট্রামাসকুলার মানে কোথায় দিব? পেশিতে দিব। পেশিতে দেওয়ার নিয়ম কি? এর সিরিঞ্জগুলো একটু বড় হয়, 3 সিসি সিরিঞ্জ বলেন, 5 সিসি সিরিঞ্জ বলেন, 10 সিসি সিরিঞ্জ বলেন। ইন্ট্রামাসকুলার যখন দিব, এইটা একটা যে জায়গা মাসল বাল্ক বেশি, মাংস বেশি আছে এরকম জায়গা, এইসব জায়গা দিব না। এইসব জায়গা দিলে সমস্যা কি, হাড়ের মধ্যে চলে যাবে। এখানে যদি আপনি বড় একটা সিরিঞ্জ দোকান করে হাড়ে ঢুকাবেন, অথবা বেশি বড় হলে এই পাশ থেকে ঢুকে এই পাশ থেকে বের হয়ে যাবে। এই জন্য এমন জায়গায় দিব যেখানে মাসলগুলো কি অনেক বড় থাকবে, হাতের এখানে, পায়ে, ডানে, নিতম্বে, এইসব জায়গায় আমরা দিলে হবে কি, আমরা যা চাচ্ছি যে মাংসের ভিতরে থাকুক, এটা মাংসের ভিতরেই থাকবে, আর নাইলে হাড়ের গায়ে যে থাকবে, না হলে এক ফুটা করে এক জায়গা থেকে বের হয়ে যাবে। ধরেন আপনি পেটের মাংসে দিতে দিলেন, ঢুকায় পেট মাংসটা নিপাত করে একদম অন্ত্রেজে তলা ঢুকে যেতে পারে না, পেটের চামড়া পাতলা, হ্যাঁ, যেটা ভুড়ি বলে, আমি অন্ত্র বলতেছি। স্যার ওই সুসটাকে বরাবর ঢুকিয়ে দেবো, আমি বলতেছি। তাহলে ব্যাপার হচ্ছে বলেন সোজা থাকবে আমাদের তাহলে
এইটা, এই ইনজেকশন দেওয়ার মধ্যে আপনি আগে জায়গা চুজ করেন, হাতে দিবেন না পায়ে, যেখানেই দেন কিছু করতে হবে না, শুধু জায়গাটা ধরবেন, ফিক্সড করবেন এবং সুচটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল একদম খাড়া করে খাড়া স্যার, অ্যাঙ্গেল করেন। স্যার যে কোনো স্যার আমার মাংসই দেয় তখনও তো এভাবে করে সোজাভাবেই দিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু আমি সুচটা এতই বড়, আপনি যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঢোকাবেন ও একটু তো আসবেই, সুচের নখগুলো ওইগুলোই করা, এত লম্বা করে করা যে আপনার মাংসে না যেতে পারবে, কারণ চামড়ার অন্ততক তলাকার অতটাকার কষ্ট একটু কি বড় তো এর থেকে মোটা তো, সুতরাং সিরিজ তো সুচ এত এবং এটা পুরাটাই ঢুকাবে অবস্থা বুঝে, বাচ্চাদের ক্ষেত্রে আবার পুরা ঢুকানো যাবে তাহলে আবার হাত পেয়ে যাবে। এইটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট আপনার দেখতে হবে। ধরেন আমার মাসেল বাল যতটুকু, আমার এখানে যতটা মোটা, এনাকে কতটা, এটা অবস্থা বুঝে দিতে হবে যে এনাকে আমি কতদূর দিতে পারি। আপনি একটা 2 মাসের বাচ্চাকে দিয়ে দিলেন পুরো এগুলো হারিয়ে যাবে, এটা অবস্থা বুঝে আপনার আইডিয়া করে দিতে হবে একে এতটুকু দেওয়া যায়। আর সোজা কথা হচ্ছে গিয়া সব মিলে তলাকার অবস্থা কিন্তু এর থেকে পুরো হয়, সুতরাং এর থেকে একটু বেশি ঢুকালেই আপনি মাংস পেয়ে যাচ্ছেন। কথা বোঝা গেছে? আরেকটা জিনিস মনে রাখবেন, মাংসে ইনজেকশন দিলে এটা কখনো ফুলে ওঠে না। আপনি যখন অধতক এবং সাবকিউটেনিয়াস, মানে আগে যেটা বলি ইন্টারডার্মাল এবং সাবকিউটেনিয়াস, এই দুটো যখন দিবেন তখন কিন্তু জায়গাটা ফুলে ওঠে। ইন্ট্রামাসকুলার দিলে জায়গাটা কখনো, যখনই দেখবেন আপনি চাচ্ছেন ইন্ট্রামাসকুলার দিতে কিন্তু জায়গা ফুলে উঠতেছে, তখন বুঝবেন এটা ইন্ট্রামাসকুলার বাইরে। কথা বোঝা গেছে? কারণ মাংসের ভিতর থেকে কখনো জিনিস ছেড়ে ওঠে, ভিতরে চলে যায়। এই জন্য যদি আপনি মনে করতেছেন যে আমি ইনজেকশন দিচ্ছি ইন্ট্রামাসকুলার, কিন্তু ইনজেকশন পুশ করতেছেন আর জায়গা ফুলতেছে, তখন মনে করবেন ইন্ট্রামাসকুলার বাইরে, আরো ভিতরে যেতে হবে। কথা বলতে গেছে ইন্ট্রামাসকুলার দেওয়ার সময় আরেকটা জিনিস সতর্ক থাকতে হয়, এটা অবস্থা বুঝে আপনি কি দিচ্ছেন, কোন ওষুধ দিচ্ছেন। সব ওষুধে ঘষা লাগে না, যেমন এই যে করোনা টিকা দিচ্ছি আমরা বলে দিই যে ঘষা বেশি করবে, ঠিক আছে, কিন্তু ব্যথার ওষুধ দেওয়ার পরে আমরা কি বলি এক একটা ওষুধের নিয়ম এক একটা। আরেকটা জিনিস, ইনজেকশন পুশ করার পরে টেনে দেখতে হয় যেন রক্ত না আসে। রক্তনালীর মধ্যে গেছে কি, রক্তনালীর মধ্যে দেওয়া কিন্তু আবার রিস্ক, যেগুলো কিছু যেমন ধরেন ব্যথার ওষুধ আপনি সরাসরি রক্তে দিয়ে দিলেন, ক্ষতি হতে পারে। এই জন্য সব ওষুধ দেওয়ার আগে টেনে দেখবো যে এটা রক্তে গেছে কিনা, কারণ আমার তো উদ্দেশ্য রক্তে দেওয়া না, আমার উদ্দেশ্য কোথায় দেওয়া, মাসেলে পেশির মধ্যে দেওয়া, ওখানে আস্তে আস্তে রক্তে যায়, আলটিমেট তো রক্তে যাবেই, কিন্তু ধীরে ধীরে যায়। সিরিঞ্জ যখন টানবো মাথায়, তো আমি যদি ব্যাকে না নিয়ে আসি ওই এটা পাম্পটা, তাহলে কোনো রক্ত আসবে না। ব্যাকে টেনে দেখবেন তো, ঢুকানোর পরে আপনি ব্যাকে টেনে দেখবেন, পিস্টনটা ব্যাকে টেনে দেখবেন যে রক্ত আসে কিনা। যদি রক্ত আসে তাহলে জায়গা চেঞ্জ করে দিতে হবে, রক্ত না আসলে আপনি পুশ করে দিবেন। ঢুকানোর পরে আপনাকে ব্যাক পরীক্ষা করে ব্যাক করে দেখতে হবে, ব্যাক পুশ করে দেখতে হবে, ঠিক আছে? এটার জন্য মনে হয় এইটা গেল ইন্ট্রামাসকুলার। এরপরে দুটো আছে সরাসরি রক্তে দেওয়া যায়, কিছু ওষুধ আছে সরাসরি কোথায় দেওয়া যায়, রক্তে দেওয়া যায়। তাহলে রক্তনালী দুই রকম, শিরা আর ধমনী। আমরা সাধারণত শিরা পছন্দ করি, শিরায় দেওয়ার সুবিধা আছে, শিরায় রক্তের প্রবাহটা স্লো প্রবাহ, আর্টারিতে সবসময় প্রচুর থাকে, এবং আর্টারি থাকে কোথায় বলেন তো, আর্টারি খুঁজে পাওয়া যায়। এই যে আমরা এখানে যা দেখতে পাচ্ছি সব শিরা যায়, এই যে সবুজ সবুজ বা নীল নীল যা দেখতে পাচ্ছেন এগুলো সব শিরা। কিন্তু ধমনী কিন্তু আপনি বাইরে থেকে দেখতে পাবেন, ধমনী খুঁজে পাওয়া কঠিন। আলটিমেট এটা কোথায় যাচ্ছে, শিরায় যায় বা ধমনী যায়, আলটিমেট কিন্তু রক্তে মিশছে, কারণ একসময় শিরার রক্ত ধমনীতে যাবে, ধমনীর রক্ত হার্টেতে মিশবে, ঠিক আছে? স্যার আমরা পালস দেখি ধমনী কিনা শিরায় ধমনী, পালস দেখি ধমনী, শিরার পালস হয়, ঠিক আছে? এরপরে ইন্ট্রাভেনাস, ইন্ট্রা আর্টারিয়াল। ইন্ট্রা আর্টারিয়াল জিনিস হচ্ছে কম, ইন্ট্রা আর্টারিয়াল ওষুধ হচ্ছে কম, ম্যাক্সিমাম ওষুধ হচ্ছে ইন্ট্রাভেনাস। দেখে দেখবেন আইভি লেখা থাকে, আইভি ইনজেকশন, ইন্ট্রাভেনাস ইনজেকশন। ইন্ট্রা আর্টারিয়াল কিছু কিছু জিনিস আছে ইন্ট্রা আর্টারিয়াল দেওয়া হয়, যেমন অ্যাড্রেনালিন দেওয়া হয়, ঠিক আছে? অ্যাড্রেনালিন অনেক সময় দেওয়া হয়, এপিনেফ্রিন দেওয়া হয়, নন এপিনেফ্রিন দেওয়া হয়, এগুলো ইন্ট্রা আর্টারিয়াল। কার্ডিয়াক কিছু ওষুধ আছে যেগুলো ইন্ট্রা আর্টারিয়াল দেওয়া, এগুলো আলাদা এক্সেপশনাল। আমরা সচরাচর আমরা ইন্ট্রা আর্টারিয়াল ওষুধ ব্যবহার করি না, আমরা সাধারণত ইন্ট্রাভেনাস আইভি, প্যাকেটের গায়ে লেখা থাকবেন আইভি অবলিক দি আইএম,
হয় ইন্ট্রাভাস্কুলার দেন নাহলে ইন্ট্রাভেনাস দেন, সুবিধা হচ্ছে ওইটা ইন্ট্রাভেনাস। আরেকটা হচ্ছে ইন্ট্রাথিকাল। ইন্ট্রাথিকাল ওষুধ সাধারণত আমরা অজ্ঞান করার জন্য দিই, যেটাকে আমরা সাবঅ্যারাকনয়েড ব্লক বলি। শরীরের কোনো অংশ অবশ করার দরকার, আমি নিচের অংশ অপারেশন করবো, তাহলে সিজারিয়ান সেকশন করবো, আমার পুরো রোগ অজ্ঞান করার দরকার আছে, নিচের অংশ অবশ করে দেবো। মানে যারা মেরুদণ্ডের মধ্যে ইনজেকশন দেওয়া হয়। ওটা সিজারের রোগীদের না? হ্যাঁ ওই রকম আর কি, মানে যদি আমার একটা নির্দিষ্ট অংশ অবশ করা দরকার, আমি কি করবো, ওইখানে ইনজেকশন দিয়ে দেবো। এটাকে ইন্ট্রাথিকাল ইনজেকশন বলে। ইন্ট্রাথিকাল মানে কোন ক্ষেত্রে ঠিক করে দেব, ইন্ট্রাথিকাল। ইন্ট্রাথিকাল মানে হচ্ছে মেরুদণ্ডের মধ্যে ইনজেকশন দেওয়া হয়, অপারেশনের সময় দেওয়া হয়। এটা সাধারণত অজ্ঞান করার ওষুধ আমরা দিয়ে দিই। ইনজেকশন দেওয়া হয়, তাহলে সেগুলোর নাম কি? একই? ওইগুলো আসলে ওরকম, ওটা লোকাল, ওটা হচ্ছে সাবকিউটেনিয়াস বা ইন্ট্রাভাস্কুলার। অন্য জায়গায় যে অবশ্যই ইনজেকশনগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে এই টাইপের। মেরুদণ্ডে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ইন্ট্রাথিকাল অপারেশনের ক্ষেত্রে। তাহলে এইখানে অবশ্যই করি, এইখানে অবশ্যই এইখানে যদি অবশ্যই করি, কোথায় অবশ্যই? এটা দুই রকম করা যায়, লোকাল ভাবে লোকাল করা যায় জেনারেলি আর একটা এরিয়া ধরে, ধরেন আপনার হাতের এখানে অপারেশন করে আপনি এখানে ব্লক দিলেন, তাহলে হাত পুরোটা অবশ হয়ে যাবে। এটাও করতে পারেন, অথবা আপনি এই জায়গাটুকু শুধু অবশ করে দিলেন লোকাল ইনজেকশন, এটাও করা যায়। এইখানে অবশ্যই করলে করতে কাজ করে। বুঝলাম। তবে আমার কাছে আমি তো এই যে পুরাতন বাস স্ট্যান্ডে আছি, তবে আপনার কাছে নাই, আর আপনার সাথে কেউ আছে, তবে তো আপনার বসতে হবে, আর নাহলে এসে দিয়ে দিতে হবে এখানে। এই যে পুরাতন বাস স্ট্যান্ডে হয়, তাহলে কাউকে পাঠিয়ে দেন, আমাদের ইমার্জেন্সিতে কে আছে ওদের কলার জমিতে পাঠিয়ে দেবেন, বলেন যে ম্যাথসে ক্লাস দিচ্ছে ও নিচে নেই, আমি দিয়ে দেবেন। স্যার এই যে ইনজেকশনটা আপনার এখানে কিভাবে দিতে হবে এটা? মাসেল মাসালে মাসেল এখানে আমাদের কিছু মানে নার্ভ আছে, স্নায়ু আছে, যেটার ব্রাঞ্চ এখানে, শাখা প্রশাখা এখানে। আপনি যদি গোড়া বন্ধ করে দেন তাহলে শাখা প্রশাখা অবশ্যই এখানে ব্র্যাকিয়াল ফ্লেক্সর বলে, এটা কঠিন ব্যাপার আর কি। এদিক থেকে ইনজেকশন দিতে হয়, গোড়ায় ইনজেকশন দিতে হয়, গোড়ায় দিলে শাখা প্রশাখা তো আসবে অবশ্যই এদিক থেকে, ভিতর থেকে। স্যার ওইখানে যখন ইনজেকশনটা দেন সেটা কিভাবে দিতে হবে? নিডলটা মাপ হিসাব করে নিতে হবে যে এই রুটটা কোথায় থাকতে পারে। এরা করতে করতে যারা অজ্ঞানে ডাক্তার তারা একটু অভ্যাস করে দিয়ে ওই বরাবর সুচ ঢুকাই দিতে হয় নার্ভের গোড়ায়, সেখানে ইনজেকশন। ঠিক আছে, এইরকম ব্যাপার। স্যার পিটিএ কোনো এক জায়গায় টিউমার হয়েছে, এরিয়া বড়, এখন সিগনাসে অত বড় এরিয়াতে লোকাল অবাস হবে না, ওক্ষেত্রে কি করা যেতে পারে? এক্ষেত্রে এক হচ্ছে রোগীকে অজ্ঞান করে দেওয়া যেতে পারে, মনে রাখবেন নিচের অংশ অবশ করা যায়, উপরের অংশ কিন্তু আর আলাদা অবশ করা যায় না। কারণ উপরের অংশ যখন আপনি অবশ করবেন নিচ এমনি অবশ হয়ে যাবে। ওরা সরাসরি অবাস দিতে হবে। আপনি যেখান থেকে অবস্থা করবেন তার নিচের থেকে সম্পূর্ণ অবশ হয়ে যাবে। সুতরাং আপনার দ্বারা নিচের এখানে অপারেশন করবেন, আপনি ইনজেকশন দিলেন এখানে, আলটিমেটলি সব অবশ, ঠিক আছে, কিন্তু ওটাই লাভ নেই। ওটার অংশে অপারেশন ওরা তো স্যার জেনারেল করে দিতে হবে, ওটা পারফেক্টলি করতে হবে, তাই? হ্যাঁ, এই ছোট অপারেশন ও তো ক্লাস করতেছে, তো ক্লাস রেখে দেবে। না মনে হয় ছোট, ধরে পুরো ফেললাম না, মনে করে একটা এরিয়া একটু বড় নিয়েছে, হ্যাঁ বসেন বসেন, ছোট হয়নি তো সেইগুলি করা যায়, কিন্তু বড় না, ওটা নতুন একটা এইটা একটা। আরেকটা হচ্ছে কেটামিন, কেটামিনে একটা ব্যাপার আছে, মানে রোগী পুরোপুরি অজ্ঞান হয় না, ঘুমে থাকে, গভীর ঘুমে থাকে, ছোটখাটো অপারেশন এভাবে করে ফেলে। রোগী একদম অজ্ঞান না, রোগী টের পাচ্ছে কিছু একটা হচ্ছে, কিন্তু কি হচ্ছে বুঝতেছে। রোগী ব্যথা না পেলেই হলো, আমার তো দেখে থাকলে সমস্যা। আমরা অজ্ঞান করি বা অবশ করি কি ব্যথা না পাই, আপনার এখানে কাটাকাটি চলতেছে, আপনি টের পাচ্ছেন,
ব্যথা পাচ্ছে না, তত সমস্যা নেই। এরকম গভীর ঘুমে কেটামিন নামে একটা ওষুধ ব্যবহার করা হয়। এটা কি হয়, ওই গভীর ঘুমে থাকে, তখন ছোটখাটো কাজ এর মধ্যে করে থাকে। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখেন ইনজেকশনের সুবিধা অসুবিধা। ইনজেকশনের সুবিধা হচ্ছে যেসব রোগী, সোজা কথা, যেসব রোগী খেতে পারে, মুখে খেতে পারে না, আছে না কিছু কিছু মুখে খেলে বমি করতেছে, অথবা অজ্ঞান, স্ট্রোকের রোগ, অজ্ঞান হয়ে আছে, এইসব ক্ষেত্রে কি করা যায়, ইনজেকশনটা প্রেফারেবল। ছোট বাচ্চা বমি করতেছে, বারবার খেতে পারতেছে না, অথবা খাওয়ার মতো না অবস্থায়, তাকে কি করা যাবে, এখানে যে কথাটা বলা নেই সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি কাজ করে। মুখে খাওয়ার পরে খাবেন, সেটা পেটে যাবে, গলবে, হজম হবে, রক্তে মিশবে, তারপরে কাজ করবে। এতগুলো পথ পাড়ি দিয়ে এসে রক্তে যে কাজ করবে, আর আমি সরাসরি রক্তে দিয়ে দিচ্ছি, তাহলে কাজ কোনটার আগে আগে হবে, রক্তে ইনজেকশন একটা তাড়াতাড়ি হবে। এটা এখানে দেখা নেই, এটা লিখে নিতে পারেন যে দ্রুত কার্যকর। আর একটা পরবর্তী হলো সাবলিমেন্ট। দ্রুত কার্যকরী। অসুবিধা হচ্ছে কি, অসুবিধা হচ্ছে কি, তাড়াতাড়ি কাজ করে বলতে আপনাকে এটা রিভার্স করার সুযোগ নেই। আপনি ধরেন মাত্রা অতিরিক্ত দিয়ে ফেললেন বা ভুল দিয়ে ফেললেন, এটা রিভার্স করার সুযোগ নেই। একটা ভুল ওষুধ খাওয়ায় ফেললে আপনি যদি ওয়াশ করেন, স্টোমাক ওয়াশ করেন বা বমি করায় দেন, অনেক সময় সেভ করা যায়। কিন্তু আপনি যদি একবার শিরায় দিয়ে ফেলেন, এটা কিন্তু আর রিভার্স করা যাবে, তাহলে বিপদটা বেশি, সাবধানে দিতে হবে। সেটাই বলা আছে, অতিরিক্ত প্রতিক্রিয়া ঘটায়, ঠিক আছে, বা বিষক্রিয়া অবস্থায় অতিরিক্ত বিষক্রিয়ায় মারাত্মক আকার ধারণ করে রোগী মারা যেতে পারে বললাম, যেটা আপনি চাইলেও আর রিভার্স করতে পারবেন, কারণ উইথড্র করার তো সুযোগ নেই না, ঠিক আছে না। তাহলে বোঝা গেল রোগগুলো যদি পড়া যায়। এই গ্লাসটা কি ক্লিয়ার বুঝছেন? আমার গ্লাস এই দিনটা ডোজ সংখ্যা 5 ড্রাগ রিঅ্যাকশন বলতে কি বোঝায়? ড্রাগ রিঅ্যাকশন এটা খুব ইম্পর্টেন্ট। দেখবেন বিভিন্ন লিটারেচারে একটা ওষুধের যখন বলা হয়, ওষুধের বিস্তারিত যখন বলা হয়, তখন ওখানে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। এটা বেশি পার্শ্ব প্রতিক্রিয়া। একটা ওষুধ আপনি প্রয়োগ করবেন, সবার বেলায় যে হবে তা না, তবে এগুলো হতে পারে, ঠিক আছে, হতে পারে। এটিকে বলা হয় ড্রাগ রিঅ্যাকশন। ড্রাগ রিঅ্যাকশন সব থেকে কমন যেগুলো, সেগুলো এখানে বলা আছে। দেখেন, শরীরের যে কোনো জায়গায় দাগ, র্যাশ, আমরা যেটাকে বলি গুটি গুটি, এগুলো উঠতে পারে, যেটাকে আমরা বলি অ্যালার্জিক র্যাশ। হ্যাঁ, ফোটা ফোটা ছাপ 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 হয়ে যাবে, এটা অ্যালার্জি। মানে অ্যালার্জি কার যে কোনটায় আছে আমরা কিন্তু 100% সবাই জানি না। শুধু যে বৈশাখ, চিংড়ি মাছ, ইলিশ মাছে অ্যালার্জি আছে তা কিন্তু না। এমন কিছুতে অ্যালার্জি আছে আপনি এখনো পর্যন্ত জানেন না যে আপনার ওই জিনিসটা অ্যালার্জি, কারণ কোনোদিন ব্যবহার করেন। যেই আপনি ব্যবহার করতে আসছেন, ধরা পড়ে গেছে। একই ক্রিম সবাই মাখতেছে, একই শ্যাম্পু সবাই ব্যবহার করতেছে, আপনি দিচ্ছেন অবস্থা খারাপ, ক্রিম দিচ্ছেন মুখ টুক ফুলে একদম বোতলের মধ্যে, ঠিক আছে, কারণ ওই ক্রিমটা আপনি কখনো ব্যবহার করেন, ওই জিনিসটা কিন্তু আপনি অ্যালার্জি আছে আপনি জানতেন। এই জিনিসগুলো, ওই ওষুধটা আপনি আগে কখনো খান নাই, আজকে খাইছেন, খেয়েই দেখা যাচ্ছে যে আপনার রিয়াকশন। বিশেষ করে এগুলো সেফালোস্পোরিন গ্রুপে খুব বেশি হয়, সেফালোস্পোরিন গ্রুপে খুব বেশি দিলে রিয়াকশন হতে পারে, হতে পারে 1 লাখে একজন, সেই একজনের জন্য দুটা রিয়াকশন, ঠিক আছে। এইটা এরপরে কি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, এরপরে অজ্ঞান হয়ে যেতে পারে, ঠিক আছে। মাথা ব্যথা, ঝিমঝিম করা, বিশেষ করে ব্যথার ওষুধ বা বেশি টাইপের অ্যান্টিবায়োটিক অনেকে বলবে, কারণ অ্যান্টিবায়োটিকগুলোর সাথে 10 সিসি হয়, অনেক অ্যান্টিবায়োটিক আছে 10 সিসি ওষুধ যখন শরীরের মধ্যে যাবে, তখন অনেক সময় রোগীদের অস্বস্তি হতে পারে, হয়তো শ্বাসকষ্ট মনে হচ্ছে, এরকম হতে পারে, বমি বমি ভাব হতে পারে, চোখে দেখতে কান ভো করা, শরীর গরম হওয়া, মুখে ফেনা বা লালা হওয়া, হাতে পায়ে খিচুনি আসা, মানে আনুষঙ্গিক যেসব সমস্যাগুলি সাধারণত হতে পারে, এইগুলো হচ্ছে আপনার ড্রাগ রিঅ্যাকশন। ড্রাগ রিঅ্যাকশনে প্রথম যেটা কাজ হয় সেটা হচ্ছে ওই ওষুধটা বন্ধ রাখতে হবে। প্রথম কথা, যে ওষুধের ফলে রিঅ্যাকশনটা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওই ওষুধের ব্যবহার, এটা কিন্তু অনেক সময় আপনার প্রেসক্রিপশনের ওষুধ, রোগী বাসায় চলে গেছে, ঠিক আছে না, এই জন্য প্রেসক্রিপশনে লিখে দিবেন বা বলে দিবেন যে ওষুধ খেয়ে যদি কোনো সমস্যা হয় আগে ওষুধ খাওয়া বন্ধ রাখবেন,
তারপরে আমার সাথে কথা বলবে অথবা আমার কাছে আসবে। দেখা যাচ্ছে চলে গেছে অনেক দূরে, আপনার কাছে আজকে রাতে আর আসতে পারতেছেন, আসবে পরের দিন সকালে বা পরের দিন বিকালে আপনার চেম্বারে আসবে। তখন বলে দিতে হবে যে আমার কাছে দেখা করার আগ পর্যন্ত ওষুধটা কি থাকবে, বন্ধ থাকবে। স্যার কিছু কিছু রোগী 1 গ্রাম ইনজেকশন দিলে বমি করে ডাইরেক্ট, ঠিক আছে, ওর আরো দিতে হবে, ও তো প্রতিদিনই বমি করছে, তখন ওর ক্ষেত্রে কি করবে? না, তখন ওষুধ চেঞ্জ করে দিতে হবে। আপনি যদি একদিন মানে সহ্য করতে পারেন, 2 দিন সহ্য করতে পারেন, 3 ডোজের সময় সহ্য করলেন, আর প্রতিবার ডোজ দেন 14টা, প্রতিবারই যদি বমি করে তাহলে তো বিপদ, তাহলে ওষুধ চেঞ্জ করে দিবেন। এটাও তো একটা রিয়াকশন, তার মানে সেটা শুট করতেছে না। একবার প্রথমবার তার অভিজ্ঞতার জন্য সে বমি করতে পারে, 2বার সে ভয়ে বমি করতে পারে, 3বার একটা ডোজ ধরেন 14 দিনের ডোজ মনে করেন 14টা সে পাবে, 14বারই যদি সে বমি করে তাহলে তো আপনার ব্যবহার করা যায়। আপনার বুঝতে হবে যে এই রোগীটা সহ্য করতে পারতেছে না। যদি মনে হয় যে না এটা সহ্য করতে কিছু পারতেছে না, হয় ডোজ অ্যাডজাস্ট করে দিবেন, নাহলে ওষুধটাই বদলাই দেবেন। ওই ওষুধ আছে ওই চেঞ্জ করবো মানে ওই কোম্পানি চেঞ্জ করবো না? না, অ্যান্টিবায়োটিকটাই চেঞ্জ করে দিবেন, অ্যান্টিবায়োটিকের অপশন তো আরও আছে। হ্যাঁ, তাহলে এখন এরকম যদি হয় যে এটা তো গেল আপনার যদি রিয়াকশন হয়, আর যদি আরেক রকম হয় যে ওই যে র্যাশের কথা বলি, র্যাশ উঠলো, শ্বাসকষ্ট হলো, সেক্ষেত্রে আপনি কি দেবেন? সেক্ষেত্রে 3টা ওষুধ খুব কমনলি আমরা দিই। এক রকম আসুন ইনজেকশন, সেটা মেডিসিন মানে ওষুধটা নষ্ট করার জন্য, মানে রিয়াকশনটাকে বন্ধ রিঅ্যাকশনটা করা, বন্ধ করা। যে ইমিডিয়েট যে রিয়াকশনটা হলো সেটাকে বন্ধ করা। কি দিব? ইনজেকশন এহিল, ইনজেকশন একটা, এই দুটো খুব হাতের কাছে রাখবো, এই দুটো দিব। রোগীর প্রেশার দেখবো, পালস দেখবো, যদি বেশি সমস্যা মনে হয় স্যালাইন দিব। হ্যাঁ, এটা হচ্ছে ডেক্সামিথাসন, এটা হচ্ছে হাইড্রোকর্টিসন। এটা এটা 1 অ্যাম্পুল, বড়দের ক্ষেত্রে 1 অ্যাম্পুল, ছোটদের ক্ষেত্রে ওয়েট হিসেবে দিবেন আপনি। এগুলো বড়দের ক্ষেত্রে 1 অ্যাম্পুল 1 অ্যাম্পুল করে দিবেন। এটা ভায়াল হয়, অ্যাম্পুল মানে এটা ভায়াল, এটা অ্যাম্পুল, এটা অ্যাম্পুল। ডেক্সামিথাসন আর কর্টিসন থেকে আসলে এভাবে লেখা ঠিক হলো না, আমি ব্র্যান্ড নেম লিখে ফেলেছি, ব্র্যান্ড লিখে ফেলেছি, এটা জেনেরিক লেখা উচিত ছিল। হ্যাঁ, এটা হলো আপনার হাইড্রোকর্টিসন, এত কমনলি ইউজ হয় না, এটা বুঝতে এভাবেই ডেক্সামিথাসন সবাই বুঝে এটা। এই মোটামুটি আপনার রিয়াকশন হলে আমরা কি করবো হঠাৎ করে। এরপরে কিন্তু রোগীর প্রেশার দেখতে হবে, পালস দেখতে হবে। স্যার আপনি স্যার আপনি বলেন স্যার 3 ডাক্তার স্যার ডোজ সম্পর্কে 3 ডাক্তার আমি শুরু করলাম 4 ডাক্তার থেকে। আপনার কাছ থেকে স্যার বুঝতে আসছে, আপনার কাছ থেকে স্যার একটু বুঝতে আসছে 3 ডাক্তার। 3 ডাকে ব্যাকে যাবো, ওইটা একটু করে দেন। ডোজ দিশা সামনে আগে আমাকে কি জানেন, ওইটা ভালো বুঝে। আপনার কাছ থেকে ডোজটা বেশি বুঝতে আসছে স্যার। ঠিক আছে, 3 নাম্বারটা একটু আলোচনা করে দিই। ওষুধের ডোজ কাটে আর কি কি শর্তের উপর ডোজ নির্ভর করে। ডোজ মানে হচ্ছে আমি একটা ওষুধ কি মাত্রায় ব্যবহার করতে চাই, একটা ওষুধ কি মাত্রায় ব্যবহার করলে এটা রোগীর উপরে কাজ করবে বা রোগের জন্য ফল হবে, এরকম মাত্রাটাকে বলা হয় ডোজ। ঠিক আছে, এই ডোজ তাহলে কি হবে, ডোজ কি হতে পারে, পরিবর্তন হতে পারে। কি হিসেবে? বয়স হিসেবে, ওজন হিসেবে, অবস্থা হিসেবে। একই বয়সী একটা লোক, একই রোগ, এই লোকটা খেতে পারতেছে, এই লোকটা খেতে পারতেছে, এর জন্য ডোজ একরকম, এর জন্য ডোজ আরেকরকম, এর জন্য মুখের ডোজ, এর জন্য ইনজেকশনের ডোজ। ঠিক আছে, এইরকম। তাহলে দেখ, রোগের প্রচন্ডতার উপর ভিত্তি করে আশানুরূপ ফলের জন্য একজন চিকিৎসক একক বা বিভাগীয় মাত্রায় যে ওষুধ রোগীকে ব্যবহারের জন্য দেন সেটাই ডোজ। তাহলে আশানুরূপ ফলের জন্য দেব, শুধু দিলে হবে না, হিসাব করে দিতে হবে। ডোজ কয় রকম? 5 রকম। আমি প্রথমে থেরাপিউটিক ডোজ দিই, মিনিমাম ডোজ, ম্যাক্সিমাম ডোজ, লিথাল ডোজ, ফ্যাটাল ডোজ, 5 রকম বলা আছে এখানে। থেরাপিউটিক ডোজ মানে হচ্ছে নিরাময়যোগ্য মাত্রা, যে ওষুধটা দিলে আমি মনে করতেছি যে ওষুধটা এই মাত্রায় দিলে রোগটা ভালো হবে, এটা হচ্ছে থেরাপিউটিক বা নিরাময়যোগ্য মাত্রা, যেটা দিলে রোগটা ভালো হবে, এইটা থেরাপিউটিক। এই ডোজের দেওয়া যায়।
এরপর হচ্ছে মিনিমাম ডোজ। মিনিমাম মানে তো বোঝেন সর্বনিম্ন। তার মানে একটা ডোজ যখন আপনি দেখবেন, কোনো চার্ট দেখবেন, তখন দেখবেন দেওয়া যায় 10 থেকে 15 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, এভাবে বলা থাকে। প্রতি কেজি বডি ওয়েটের জন্য আপনি ওষুধটা 10 থেকে 15, যেমন সেফিক্সিন 10 থেকে 15 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট আপনি ব্যবহার করতে পারবেন 24 ঘন্টার জন্য। 24 ঘন্টার জন্য। তাহলে মনে করেন একটা রেঞ্জ কত দেওয়া থাকলো 10 থেকে, তার মানে আপনি সর্বনিম্ন দিবেন 10, সর্বোচ্চ দিবেন 15। আপনার যদি মনে হয় না আমি 12 করে দিব, স্যার একটা বয়স দিয়ে বলা এটা যায় হবে থেরাপিউটিক ডোজ। 10 থেকে 15 এর মধ্যে যা আছে সব হচ্ছে থেরাপিউটিক ডোজ। প্রথম যেটা বললাম, এর মধ্যে আপনি যেটা দেবেন সেটাই ঠিক। একটা বাচ্চার বয়স 10 কেজি, একটা ওজন 10 কেজি, তাহলে কেজি দিব না। একটা বাচ্চার ওজন 10 কেজি, আপনার সেফিক্সিন দিবেন আগে, তাকে মনে করে সেফিক্সিনের দেওয়া হচ্ছে 10 থেকে 15 মিলিগ্রাম পার কেজি। তাহলে আপনি বাচ্চাটা মোট টোটাল কত পেতে পারে? 10, 100, অথবা যদি সর্বোচ্চটা ধরি 15, তাইলে পাবে 150। তাহলে আপনি সারাদিনে 100 থেকে 150 মিলিগ্রাম যা দিবেন সেটাই হচ্ছে আপনার থেরাপিউটিক ডোজ। কিন্তু 100 হচ্ছে আপনার মিনিমাম, এর নিচে দিলে ওষুধ কাজ করবে না। 150 হচ্ছে ম্যাক্সিমাম, এর বেশি দিলে ওভারডোজ হতে পারে। তবে আমাদের একটা বাঙালি স্বভাব, আমরা তো আবার খুব ভালো, সবসময় ওষুধের হাইয়েস্ট যে ডোজটা তার থেকেও 10, 20, 30 মিলিগ্রাম বেশি রাখি, কারণ আমরা তো ওষুধের কোয়ালিটি জানি। আটা, ময়দা, সুজি কি দিয়ে যে ওষুধ বানায় এটা তো আমরা খুব ভালো করে জানি, বাঙালি তো খুব ভালো জানে। এই জন্য আমরা সবসময় হাইয়েস্ট যে ডোজটা, অনেক যদি রোগীর অবস্থা খারাপ দেখি, হাইয়েস্ট ডোজের থেকেও 10, 20, 30 মিলিগ্রাম হাতে বেশি হাতে রাখি। বাবা এটা বেশি খেয়ে রোগটা ভালো হবে, কম দিলে দেখা যাচ্ছে ওষুধই কাজ করতেছে। এই জন্য এটা সেফটির জন্য আমরা একটু বেশি রাখি। এটা দোষের কিছু, এটা অবস্থা বুঝে আমাদের যে ওষুধের কোয়ালিটি। আমি কোম্পানির নাম বলবো না, এমন একটা কোম্পানি লিখলেন যেটার নাম আমি কখনো শুনি নাই, এরকম কোম্পানির ওষুধ আপনি যদি নর্মাল কোম্পানি 150 মিলিগ্রাম দেন, তারও 150 মিলিগ্রাম দেন, সে বাচ্চা পাবে দেখুন 70 মিলিগ্রাম। আসলে ওষুধটা 70 মিলিগ্রাম, ওদের যে ওষুধের কোয়ালিটি তাতে ওই ডোজের মধ্যে তাদের আছে 70 মিলিগ্রাম। তাহলে আপনি যদি ডাবল ডোজে না দেন তাহলে তো 150-এ যাবে না। এটা অবস্থা বুঝছে, ঠিক আছে না? তাহলে মিনিমাম, ম্যাক্সিমাম আর থেরাপিউটিক ডোজ বোঝা গেল। মিনিমাম আর ম্যাক্সিমামের মধ্যে আপনি যা দিবেন সেটাই হচ্ছে থেরাপিউটিক। আমি বললাম আপনার মনে হলো আপনি 100 দিবেন না 150 দিবেন, আপনি দিবেন 12। এই 120টাই হচ্ছে থেরাপিউটিক। 100 মিলিগ্রাম হচ্ছে মিনিমাম ডোজ, 150 মিলিগ্রাম হচ্ছে ম্যাক্সিমাম। মানে এটা স্যার প্রয়োজন মতো স্যার, প্রয়োজন মতো এর রেঞ্জের মধ্যে আপনার যতটুকু খুশি আপনি ততটুকু দিবেন। তাহলে জানেন আমাদের বাজারে যে সেফিক্সিন সিরাপগুলো পাওয়া যায় তার একটার মধ্যে থাকে 100 মিলিগ্রাম, 1 পিএসএল, যার মধ্যে থাকে 100 মিলিগ্রাম। তাহলে দেখেন তো আপনি একটা 10 কেজি ওজন, তাহলে তাকে মিনিমাম কতটুকু দিবেন? মিনিমাম যদি দিতে দেন তাহলে আধা চামচ করে 2 বার দিতে পারেন, 50, 50, 100 পাবেন। অথবা যদি 150 দিতে চান তাহলে পৌনে 1 চামচ করে 2 বার দিবেন, 1.5 চামচ পাবেন হাইয়েস্ট। এইভাবে আপনি হিসাব করবেন। এরপর হচ্ছে ফাটাল লিথাল, ঠিক আছে? লিথাল টক্সিক ডোজ, ক্ষতিকর। লিথাল ডোজ বা টক্সিক ডোজ, এটার মানে হচ্ছে ক্ষতিকর। এমন একটা ডোজে দিলাম যেটা দিয়ে ক্ষতি হয়ে গেল, ওভারডোজ হয়ে গেল। এটা মিনিমাম না, মিনিমামে টক্সিক হয় না, ওভারডোজ। আমি বললাম এটা আমি হাতে রাখলাম 20-30 মিলিগ্রাম হাতে রাখলাম, দিলাম একটু বেশি দিলাম তাও সহ্য করা গেল, কিন্তু আমি পায়ে 150 দিলাম 500, এই হয়ে যাবে টক্সিক, বিষক্রিয়া হয়ে যাবে। ওষুধটা বেশি মাত্রায় প্রয়োগ হয়ে গেছে, এটা হয়ে যাবে টক্সিক। ওষুধের জন্য রোগের তো রোগের সমস্যা আছেই, ওষুধের জন্য উল্টা ঝামেলা হয়ে গেছে।
5 মিলি লেখা আছে। হ্যাঁ এখানে আবার আমরা 100 মিলি অনেক জায়গায় লেখাই আমি দেখি কিন্তু এটা দেখে আমি মিলে পারি না। বুঝতে পারি না 1 চামচে 5 মিলি হ্যাঁ গ্রাম 5 মিলিগ্রাম মিলিলিটার 5 মিলিলিটার। মিলিলিটার আর মিলিগ্রাম হ্যাঁ লিটার হচ্ছে আপনার চামচের মাত্রা, গ্রাম তো ওষুধের মাত্রা। ঠিক আছে কিন্তু আমরা তো বইয়ের কথায় দেখেছি যে 1000 মিলিলিটারে 1 লিটার হচ্ছে হ্যাঁ তো সেটা তো তরলের ক্ষেত্রে, তরল পদার্থ কিন্তু আপনার ওষুধটা তো এটা তো আপনি চামচের হিসাব করতেছেন, তাতে ওষুধ কতটুকু আছে? আর ওষুধটা একটা লিকুইড প্রবাহিত জিনিস আছে। আপনি যখন 5 ml ওষুধ দিচ্ছেন তার মধ্যে ওষুধটা আছে 100 মিলিগ্রাম, ঠিক আছে না? তাহলে যদি আপনি হাফ চামচ দেন তাহলে কত মিলিগ্রাম ওষুধ পাবেন? 50 মিলিগ্রাম ওষুধ পাবেন, ঠিক আছে না? আর ওখানে শুধু ওষুধটা আরো পদার্থ মিশানো আছে না, সব মিলে হয়েছে 5 ml। 100 মিলিগ্রাম তো আমাদের 1 কেজি 10 ভাগে রাখতে হবে তো ওর ভিতরে 1 চামচ খাই না এটা ডিফারেন্স কি ওষুধ কখনো কিন্তু মিলিলিটারে দেওয়া থাকে, কোনো জায়গায় ওষুধের ডোজ দেখবেন মিলিলিটারে দেওয়া হয়, সব মিলিগ্রামে দেওয়া হয়। তখন আপনাকে বলতে হবে যে এই মিলিগ্রামটা কতটুকু ওষুধের মধ্যে আছে। আমি যেটা বললাম যে আমার বাচ্চার দরকার 100 মিলিগ্রাম ওষুধ, এটা কতটুকুর মধ্যে আছে প্যাকেটের গায়ে লেখা আছে যে 100 মিলিগ্রাম ওষুধ আপনি পাবেন 1 চামচ, 5 মিলিলিটারে 100 মিলিগ্রাম ওষুধ আপনি পাবেন, তাহলে আমি 1 চামচ দিব, ঠিক আছে না? এবার ওষুধের ডোজ সবসময় মিলিগ্রামে হিসাব করবে। মনে করেন বাজারে আমি একটা ব্র্যান্ডই বলি, সেফ ফ্রি পাওয়া যায়, এর হচ্ছে 1 চামচে থাকে 1 চামচ বা 5 ml থাকে হচ্ছে 100 মিলিগ্রাম। সেফ ফ্রি ফোর্ট পাওয়া যায়, এর 1 চামচে থাকে 200 মিলিগ্রাম। সেফ 3 ম্যাক্স পাওয়া যায়, এর 1 চামচে থাকে 500 মিলিগ্রাম। দেখেন তো সবই তো 1 চামচ, 5 মিলিলিটার, কিন্তু ওষুধের ডোজ দেখেন তো একটা 100, একটা 200, আপনি যা মিশাবেন তাই পাবেন, ঠিক আছে না? স্টেপ 3 দ্বিতীয় নাম্বারটা কি আমি উদাহরণ দেওয়ার জন্য বললাম, তাহলে এটা ডাবল ডোজে আছে। তাহলে এইটা যদি আপনি এই বাচ্চাটাকে দেন তাহলে কি আর হাফ চামচ দিলে হবে? তখন কিন্তু 4 ভাগের 1 ভাগ দিতে, ঠিক আছে? মানে কনসেন্ট্রেশন বেশি। এরপরে আছে ফাটাল ডোজ। ফাটাল মানে মৃত্যু, ফাটাল মানে মৃত্যু, যেটা মরে যেতে পারে। এত ডোজে দিছেন যে বিপদল ডোজ, এটা হলো ফাটাল ডোজ, ঠিক আছে? আর ডোজ যেটা বলতেছিলাম যে ডোজ কিসের উপর ডিপেন্ড করে? বয়স, ওজন, সেক্স, মহিলা পুরুষ, এইভাবে, ঠিক আছে? টেম্পারেচার, ঠিক আছে? সব কিছু মিলে আপনার ডোজ হিসাব করে, ঠিক আছে? স্যার আমার বয়সের ক্ষেত্রে কিভাবে হবে? এটা আমরা স্যার 5 কেজি ওজনে দিছি স্যার। বয়সের ক্ষেত্রে আপনি ইয়ে করবেন, আপনার ওজনটা বাড়ে কি হিসেবে? বয়স হিসেবে। আবার অ্যাডাল্ট ডোজ একটা কথা আছে না, অ্যাডাল্ট 12 বছরের উপরে। আপনারা তো এখন একটা 60 কেজি মানুষ মনে করে, আপনি কি তাকে এইভাবে মেপে দিলেন? 60 গুণ 15 সমান 900 মিলিগ্রাম ট্যাবলেট, এরকম তো আমরা বয়স্কদেরকে ডোজ হিসাব করি, মানে ওজন হিসাব করি, তখন কিন্তু বয়স হিসাব করি। 25 বছরের একটা যুবক, তাকে কিন্তু আমি অ্যাডাল্ট ডোজ 2টা ক্যাপসুল, একটা ক্যাপসুল সকালে, একটা ক্যাপসুল, তখন কিন্তু আর এই হিসাব করি, ওজনের হিসাব করি, এটা বাচ্চাদের। এই জন্য বয়সটা যখন অ্যাডাল্ট, আমরা বলি যে অ্যাডাল্ট ডোজ মানে 12 বছরের থেকে শুরু করে 60 বছর পর্যন্ত, এটা হলো অ্যাডাল্ট ডোজ। এর মধ্যে আপনি সবাইকে 25 বছরকেও দিবেন একটা ক্যাপসুল 2 বার, 30 বছরেও দিবেন একটা ক্যাপসুল 2 বার, 50 বছরেও দিবেন একটা ক্যাপসুল 2 বার। তাহলে এটা কি বয়সের উপর? তার এটা কি এখন 25 বছরের যে ওজন 50 বছর থেকে সেই ওজন? তা কিন্তু না, কিন্তু ওষুধের ডোজ কি হয়ে যাচ্ছে? একই হয়ে যাচ্ছে। এই জন্য এটা বয়স ভিত্তিক, ঠিক আছে? অ্যাডাল্ট ডোজ নামে একটা কথা আছে যে অ্যাডাল্ট ডোজ সবার এক, তখন কিন্তু আর এই ডোজটা হিসাব করবে, ঠিক আছে? আর আপনার প্রশ্ন আছে? আজকে আর পড়াবো না।